অজয় নদীর তীরে প্রতি বছর জয়দেব কেন্দুলি মেলা বসে। পৌষ মাসের শেষের দিন মকর সংক্রান্তি উপলক্ষে মেলার সময়ে লোকে লোকারণ্য ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে পুণ্যার্থীরা আসে। অন্য সময়ে মেলা ছাড়া জয়দেব কেন্দুলির অবস্থা কেমন থাকে সেটা জানার জন্য পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এখন আমরা জয়দেব কেন্দুলির রাধা গোবিন্দের মন্দিরের ভেতরের অংশ দেখাচ্ছি। এখানে জয়দেবের প্রতিচ্ছবি, তার সঙ্গে সঙ্গে শ্রী রাধা গোবিন্দ প্রতিচ্ছবি, পাশে মা পদ্মাবতীর ছবি। মন্দিরের ভিতরের অংশ আপনারা দর্শন করুন। এবারে মন্দিরের পাশাপাশি পুরনো রাজবাড়ির কিছু অংশ দেখাতে চেষ্টা করছি। এগুলি এখন দোকান, অনেক ভগ্নাংশ ভেঙে গিয়েছে রাজবাড়ির অংশ। মন্দিরের চত্বরটা দেখুন, পাশাপাশি দোকান, পুরনো রথ, পাশে একটা আশ্রমে এসেছি। এই আশ্রমে শ্রী ভগবান বিষ্ণুর বিভিন্ন অবতারে বিভিন্ন যুগে মানব সভ্যতাকে রক্ষা করার জন্য যে আবির্ভাব ঘটেছিল তাদেরই প্রতিচ্ছবি পরপর দেওয়া আছে। ভেতরে রাধা গোবিন্দের মূর্তি, খুব সুন্দর মন্দিরটি সাজানো। এখানে এক মহাপুরুষ ছিলেন, ওনার ব্যবহৃত সামগ্রী খড়ম এখানে রাখা আছে। এখন আমরা দেখাচ্ছি মন্দির চত্বরে কাঠের পোড়ানো ইট, চুনসুরকি, সরু পাতলা। এবারে আমরা চলে এসেছি জয়দেব কেন্দুলির মহাশ্মশান, যেখানে নিয়মিত শবদাহ করা হয়। এই অঞ্চলের অনেক দূর দূর থেকে এখানে শবদাহ করার জন্য আসে। সঙ্গে দেখুন অজয় নদীকেও কিছু কিছু দেখানো যাচ্ছে। এখন জল নেই, প্রায় সরু এক পাতলা একটা নালার মতো। গাছগাছালিতে এখন ভর্তি হয়েছে। শ্মশানে অংশটা আপনাদের এখানে দেখাচ্ছি। দূরে নদীটা দেখা যাচ্ছে। মেলার সময় এখানে অনেক দূর দূর থেকে সাধুরা এসে এখানে উপবেশন করেন। এবারে আমরা ঢুকেছি স্বরূপানন্দ বাবার আশ্রমে। এখানে অনেক মূল্যবান কথাবার্তা, উপদেশগুলি লেখা আছে, যেগুলি পালন করতে পারলে প্রতি মানুষেরই উন্নতি হবে। এখানে মূল বিষয়বস্তু নিজের কাজ নিজে করা, এমনকি মা বাবার পারলৌকিক কর্ম থেকে শুরু করে পূজা অর্চনা সমস্ত কিছু নিজে করা। এখন দেখুন শ্রীমৎ আত্মানন্দ ব্রহ্মচারী মহাশয়ের প্রতিচ্ছবি একবারে জীবন্ত, আরও অন্যান্য ছবি এর সঙ্গে রাখা আছে। মন্দিরের এই সময়ে অন্যান্য সময়ে খুব কম থাকে, 2-4 জন থাকে, বাকি সময়ে প্রায় অনেক সময় ফাঁকা থাকে, চাবিটা থাকে। এখন চলে এসেছি শঙ্করানন্দ আনন্দ আশ্রমে। এখানে দেওয়ালে গুরু পরম্পরা মহাপুরুষদের ছবি রাখা আছে। এখানে দেখুন কাঠ দিয়ে নির্মিত খুব সুন্দর হস্তির মস্তকাকৃতি নির্মাণ করার পরে
তার উপরে রাধা গোবিন্দের সিংহাসন নির্মাণ করা হয়েছে। আশ্রমের মধ্যে ঘরটর করা আছে, অতিথিরা এখানে এলে এখানে থাকতে পারবেন। সব আশ্রমেই সেবার ব্যবস্থা আছে। এখন চলে এসেছি ইস্কনের নবনির্মিত জয়দেব কেন্দুলির মঠে। এখানে জায়গাটা ঘেরা দেওয়া হয়েছে, এখনও গাছপালা লাগানো হয়েছে, কিন্তু এখনও সাজানো বলতে যা বোঝায় সমস্ত কিছু ঠিকমতো সাজানো হয়নি। অজয় নদের একবারে তীরে এখন চলে এসেছি কবি জয়দেবের সাধন ক্ষেত্র। এইখানেই বসে গীত গোবিন্দ রচনা করেছিলেন। এটাই ওনার সিদ্ধাসন, জয়দেবের সিদ্ধাসন মন্দির। এক সময় খুব ছোট মতন ছিল, এখন নতুন আকারে নির্মাণ করা হয়েছে, গাছগাছালিতে ভর্তি। পাশাপাশি মহাদেবের বিগ্রহ এবং মহাদেবের দুখানা মন্দির করা আছে। বটগাছের ঝুড়ি নেমে আছে। রাস্তায় শিবপুরের বিখ্যাত সবজি বাগান, অজয় নদের পলি মাটিতে উর্বর জমি, কাজেই মাঠের শস্য খুব ভালো হয়, যে কোনো শস্যই খুব ভালো হয়। এরপরে আসার সময় আমরা পাণ্ডবেশ্বরে কাছাকাছি বনগ্রাম নতুন গ্রামের কাছাকাছি এসেছি। এখানে রাধা মাধবের বিখ্যাত মন্দির। এখানে আমি অল্প সময়ের জন্য তুলে ধরে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন, খুব সুন্দর শ্রীকৃষ্ণের রথ, সারথি অর্জুন, উপরে ঠাকুর মন্দির। এটা দেখছেন নবগ্রামে বিখ্যাত রাধা মাধবের মন্দির, খুব সুন্দর। দুই দিকে সিঁড়ি করা আছে, উপরে ঠাকুরের আসন। এরপরে চলে এসেছি বনগ্রামে জাগ্রত ধর্মরাজের মন্দির। রাস্তা দিয়ে দেখার পরে আসছি পাণ্ডবেশ্বর গোগলা রাস্তার পাশ দিয়ে, জঙ্গলে ভর্তি, খেজুর গাছে ভর্তি। আপনাদের প্রত্যেককে